হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি গত সপ্তাহে এক্সপ্লেন করা মুভিটির দ্বিতীয় পার্ট নিয়ে। প্রথম পার্টে আমরা দেখেছিলাম কিভাবে শরীরে একটি অলৌকিক শক্তি পায় আর তার সাথে কি ঘটে। সেই গল্পটি একটু সাদামাটা ছিল, কিন্তু এই পার্ট একটু বেশি ভয়ঙ্কর। এখানে আমরা দেখবো এক অভিশপ্ত গ্রাম, যে গ্রামে সবার উপর কালো জাদু করা হয়েছে। সরিন কি সেখান থেকে বেঁচে বেরোতে পারবে, না সে গ্রামবাসীকে বাঁচাতে পারবে? যদি জানতে চাও তাহলে গল্পটি পুরোটা দেখতে হবে। তাই চলো শুরু করা যাক। ওয়েলকাম টু মাই চ্যানেল সিনেগপ্প উইথ সজীব শিকদার। নতুনদের জন্য বলে রাখা ভালো, শরীরের ভিতরে একটা অলৌকিক শক্তি আছে। কোনো ব্যক্তি মারা যাওয়ার আগে সেই ব্যক্তির আত্মীয় স্বজনের ভূত তার আশেপাশে দেখতে পায় সরিন। সরিন তো সে মৃত্যুকে আটকাতে পারে না, সে শুধু অসহায়ের মতো তাদের মৃত্যুকে দেখতে পারে। গল্পের শুরুতে আমরা সরিনকে দেখতে পাই, যে একটি বাস স্টপে বাসের জন্য অপেক্ষা করছে। আর তখনই তার কাছে একটি মহিলা এসে কথা বলতে থাকে। সেই মহিলাটিও একটি বাসের জন্য এসেছে, কিন্তু তখনই সরিন সেই মহিলাটির কাছেই একটি বাচ্চা ভূতকে দেখতে পায়। সরিন তো তখন বুঝে যায় যে মহিলাটি কিছুক্ষণের মধ্যে মারা যেতে চলেছে, আর তাই সে মহিলাটিকে আটকানোর চেষ্টা করে। কিন্তু সে আটকানোর আগে মহিলাটি একটি গাড়ির সাথে ধাক্কা লেগে সেখানে মারা যায়। পরের সিনে আমরা দেখি সরিন তার বান্ধবী মিনের সাথে কলেজে গিয়েছে, মানে সে এখন স্কুল থেকে কলেজে যাওয়া শুরু করেছে। আর চলতে চলতে সে তার বান্ধবী মিনার সাথে লিফটের ভিতরে ওঠে। আর তখনই সেখানে তাদের টিচার মায়ান এসে উপস্থিত হয়। এখানে তাদের কথার মধ্যে দেখা যায় আরেকটি ছেলে সেখানে এসে উপস্থিত হয়েছে, যে সুরিনের একজন ভালো বন্ধু। যখনই তারা লিফট বন্ধ করে সেখান থেকে যেতে যাবে, তখনই দেখা যায় সেখানে একটি লোক এসে উপস্থিত হয়েছে, এবং সে এসে মায়ানের কাছ থেকে সাহায্য চাইতে শুরু করে। যে লোকটির হাতে একটি চিহ্ন ছিল, এবং সে এসে মায়ানকে বলতে থাকে, তুমি বলেছিলে তুমি আমাদের সাহায্য করবে, আর তুমি এভাবে মৃত্যু থেকে পালাতে পারবে না, আর তুমিও আমাদের মধ্যে একজন। কিন্তু মায়ান তার কথায় কোনো সাড়াই দেয় না। তারা তো সেখান থেকে লিফট দিয়ে চলে যায়। আর তখনই দেখি সরিন মায়া ম্যাডামকে জিজ্ঞেস করছে, কি হয়েছে, কোনো সমস্যা? আর মায়া তখন বলে, আমি ওই লোকটিকে চিনি না। কিছুক্ষণ পরে সিন চেঞ্জ হয়, আর আমরা সরিনকে দেখি মায়ের চেম্বারে গিয়ে বসে আছে। আর মায়া একজন থেরাপিস্টও। আর মায়া এখানে আগে থেকে জানতো সরিনের সাথে কি হচ্ছে। কিন্তু সরিন তখন বলে, আমি তো শুধু সাধারণ মানুষের মতো বাঁচতে চাই। আমি চাই না কারো মৃত্যু আমি দেখি। আমি তো চাইলেও তাদেরকে সাহায্য করতে পারতাম না। যেমনটা আমরা প্রথম পর্বে জেনেছিলাম, সরিন তো সবার মৃত্যু দেখতে পারবে, কিন্তু কারো মৃত্যু আটকাতে পারবে না। আর তখন মায়া তাকে একটি বই উপহার দেয়, আর বলে, এই বইটি পড়ো, তোমার ভালো লাগবে। আর তখনই দেখা যায় মায়ার মোবাইলে একটি ফোন এসেছে। আর তখন মায়া সরিনকে বলে, তুমি পরের দিন এসো, আমার একটু কাজ আছে। আর ফোনটা ধরার পর দেখা যায় অপর পাশ থেকে বলছে, তুমি কি জানো এখানে কি হচ্ছে? তুমি কি ভুলে গেছো তোমার ওয়াদা সম্পর্কে? তুমি কি আমাদের সাহায্য করবে না? তুমি একটি বিশ্বাসঘাতক, তুমি মৃত্যু থেকে পালাতে পারবে না। আর এই একই কথা লিফটের বাহিরের ওই লোকটিও বলেছিল। মায়ের চেম্বার থেকে বের হয়ে সরিন তখন সেই লিফটের বাইরের লোকটিকে দেখতে পায়। আর তখনই সেখানে তার বান্ধবী মিনেশ উপস্থিত হয়, আর তাকে নিয়ে চলে যায়, কারণ তারা এখন কথা বলবে। আর তখনই আমরা সেই লিফটের বাইরের লোকটিকে বাথরুমে দেখতে পাই। আর সে সেখানে আয়নার মধ্যে তার পিছনে একটি ভূতকে দেখতে পায়। আর যেটা দেখে তো সে ভয় পেয়ে সেখান থেকে পালাতে থাকে। আর তখনই সেই লোকটি তার সামনে একটি কাকতাড়ুয়া দেখতে পায়। আর তখনই অপরদিকে সরিন এবং তার বান্ধবীরা বসে কথা বলছিল। তখন তারা বাইরে থেকে কিছুর আওয়াজ শুনতে পায়। তারা যখন বাইরে আসে তখন আমরা দেখতে পাই সেই আগন্তুক লোকটি বিল্ডিং এর উপর দাঁড়িয়ে আছে। লোকটি তো সেখান থেকে লাফ দিবেই, তখনই মিন বলে, মনে হয় না লোকটি লাফ দিবে। আর সে এই কথা বলতে বলতে লোকটি সেখান থেকে লাফ দিয়ে আত্মহত্যা করে ফেলে। আর তখনই সেখানে মায়া এসে উপস্থিত হয়। আর সে সেটা দেখে তো খুবই ভয় পায়। আর সে সেখান থেকে পালাতে থাকে। আর সুরিন তো তখন তা দেখে ফেলে। আর সে এসে তাকে জিজ্ঞেস করে, ওই লোকটিকে আপনি ওকে খুব ভালোভাবেই চেনেন। কিন্তু মায়া তাকে বলে, আমি ওকে চিনি না, আমি ওকে জানি না, তুমি আমার সঙ্গে সামনেতে যাও। কিন্তু সুরিন তো তখন খুব ভালোভাবেই বুঝে যায় নিশ্চয় ম্যাডাম কোনো কিছু একটা লুকাচ্ছে। সুরিন তখন তার ম্যাডামকে বলে, আমি ওই লোকের আশেপাশে কোনো ভূতকে দেখিনি, মানে তার মৃত্যুর আগাম খবর আমি বুঝতে পারিনি। এখানে কি হচ্ছে? মায়া তখন বলে, তুমি তো এটাই চেয়েছিলে, স্বাভাবিকভাবে বাঁচতে, তাহলে এখন তোমার কি হলো? এটা তো তোমার জন্য ভালো খবর। যাও, তুমি এখান থেকে চলে যাও। এখানে আমরা একটা জিনিস তো খুব ভালোভাবেই বুঝতে পারি, মায়া কিছু একটা সবার কাছ থেকে লুকাচ্ছে, আর সে নিজেও খুব ভয় পাচ্ছে। পরে আমরা রাতে দেখি সরিন একটি নির্জন জায়গায় দাঁড়িয়ে আছে। আর সেখানে ওই লোকটি ছিল যে আজকে সুসাইড করেছে। আর কেউ তাদেরকে সেখানে কাকতাড়ুয়ার মতো বেঁধে রেখেছিল।
আর যেটা দেখে সুরিন তো ভয় পেয়ে একটি চিল্লানো দেয়। আর তখনই তার ঘুম ভেঙে যায়, মানে এটা তার স্বপ্ন ছিল। আর তখন তো সুরিন মনে মনে চিন্তা করে নিশ্চয়ই এটা কোনো ইশারা, আর তাই সে সাথে সাথে তার ম্যাডামকে ফোন দেয়। কিন্তু তার ম্যাডাম তার ফোন ধরে না। তাই সে পরের দিন সকালে তাড়াতাড়ি তার কলেজে যায়, যেখানে সে অন্য শিক্ষকদের তার মায়া ম্যাডামের সম্পর্কে জিজ্ঞেস করে। আর সেখান থেকে সে জানতে পারে গতকাল যে লোকটি মারা গিয়েছিল সে মায়া ম্যাডামের এলাকারই লোক। তাই সে তার সাথে তার নিজের এলাকায় ফিরে গেছে। সুরিন তখন সে ম্যাডামকে সেই গ্রামের নাম জিজ্ঞেস করে। সুরিন তো তখন সেই ম্যাডামের কাছ থেকে সেই গ্রামের ঠিকানা নিয়ে তার উদ্দেশ্যে যাওয়ার জন্য রওনা দিতে চায়। আর তখনই তার বন্ধু রিও বলে তোমার সেখানে না যাওয়াটাই উত্তম। কিন্তু সুরিন তখন রিওকে বলে তুমি জানো না আমার সাথে কি হচ্ছে, তুমি আমার সম্পর্কে কিছুই জানো না। আর তখন রিও বলে আমাকে জানাও, আমি জানতে চাই। আর তখন সুরিন বিজলি পড়া থেকে শুরু করে এখন পর্যন্ত সমস্ত ঘটনায় রিওকে খুলে বলে। রিও তো প্রথমে সুরিনের কথা বিশ্বাস করতে চায় না, কি এর আত্মা কি এর কি। কিন্তু সুরিনের অবস্থা দেখে সে তাকে বিশ্বাস করে নেয়। সুরিন বলে আমার বিপদের সময় মায়া ম্যাডাম আমাকে সাহায্য করেছিল, তাই আমি এখন তাকে সাহায্য করার জন্য যাচ্ছি। আর তখন রিও বলে আমিও তোমার সাথে যাব। আর তখনই সেখানে মিন এসে উপস্থিত হয়। আর মিন বলে তোমরা গেলে তাহলে আমি এখানে কি করব, আমিও যাব। তারপর তারা তিন বন্ধু মিলে সেই গ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। আর তারা যেতে যেতে কিছু খাওয়ার জন্য গ্রামের কাছে একটি দোকানে গিয়ে দাঁড়ায়, এবং সেখানে খাওয়ার সময় তারা দেখতে পারে গতকাল যে লোকটি তাদের কলেজে মারা গিয়েছিল সেই লোকটির জানাজার প্রস্তুতি চলছে। আর তখন আমরা সেই দোকানে কিছু লোকদের কথাবার্তা থেকে জানতে পারি সেই লোকটি আসলে একটি স্কুল টিচার ছিল। যাই হোক, যখনই সেই দোকানের মালিক জানতে পারে এই বাচ্চারা আসলে সেই গ্রামে যাচ্ছে, তখন সেই দোকানের মালিকটি বলে তোমরা সেই গ্রামে যেও না, তাহলে সেই গ্রামের মানুষ তোমাদের উপর রাগ করবে, কারণ এই সময়টা তাদের ঘরে ফসল তোলার সময়। গ্রামের লোক মোটেও পছন্দ করে না এই সময় তাদের গ্রামে বাইরে থেকে কোনো লোক যাক, কারণ সেই গ্রামে অলরেডি মানুষ অনেক পেরেশানির মধ্যে আছে। তবে যাই হোক, তারা তিনজনে তো তাদের কোনো কথাই শুনে না, তাই তারা তিনজনে সেই গ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। আর যাওয়ার পর রিও তো সমস্ত কিছুর ভিডিও বানাচ্ছিল। আর তখনই সেখানে মায়া এসে উপস্থিত হয়। মায়া সেখানে এসে জিজ্ঞেস করে তোমরা এখানে কি করছো। আর তখন মিন বলে আমরা এখানে সুরিনের সাথে এসেছি তোমাদেরকে সাহায্য করার জন্য। আর তখনই সেখানে লারাস নামক একজন মেয়ে আসে, যে এই গ্রামেরই ছিল, আর যে কিনা সুরিনদের আসার কারণে মোটেও খুশি ছিল না। লারাস বলে এটা কোনো বেড়ানোর জায়গা না, তোমরা এখানে কেন এসেছো। আর তখন মায়া বলে সমস্যা নেই, ওরা আমার কাছে এসেছে, কারো কোনো সমস্যা হবে না। আর তখনই আমরা দেখি একটি লোক তার সাইকেলের পিছনে একটি বাচ্চাকে বসিয়ে সাইকেল চালিয়ে আসছে। আর আস্তে আস্তে হঠাৎ বাচ্চাটি সাইকেল থেকে পড়ে যায়। আর তখনই আমরা দেখি সেই লোকটি পাগলের মতো সাইকেল চালাতে চালাতে এসে একটি সাফলের মতো দাঁড়ালো কিছুর সাথে ধাক্কা খায়। আর যার ফলে সেই দাঁড়ালো বস্তুটি তার পেট দিয়ে ঢুকে পিঠ দিয়ে বের হয়ে যায়। তবুও সেই লোকটি মারা যায় না। আর তখন সে একটি লোহার সাথে নিজের মাথা ঠুকে ঠুকে মারা যায়, যেটা দেখে মনে হচ্ছিল সে নিজেকে নিজেই মেরে ফেলছে। আর যেটা দেখে সরিনরা সবাই তো অবাক হয়ে যায় এইসব কি হচ্ছে। আর রিও তো তখন তার ক্যামেরাতে সমস্ত কিছু ভিডিও করছিল। আর গ্রামবাসীর আচরণ ও ব্যবহারে মনে হচ্ছে এইসব এখানে খুব স্বাভাবিক বিষয়। তারপর তারা তিনজন মায়ের বাড়িতে যায়। আর সেখানে লারাজ বলে মায়া ওয়াদা করেছিল তার নলেজ দিয়ে গ্রামের এই অভিশাপকে সে মিটিয়ে দেবে। আসলে এই গ্রামের প্রত্যেকটা মানুষ বিনা কারণে নিজেকে নিজেই শেষ করে দিচ্ছে, হয়তো কোনো অভিশাপের কারণে। আর এইসব কথাবার্তার মধ্যেই সেখানে রহমত নামের একটি লোক এসে দাঁড়ায়, যে আসলে লারাস এবং মায়ার পিতা ছিল। আর সে সাথে সাথে এই গ্রামের মাতাব্বরও ছিল। সরিন এবং তার বন্ধুদের এখানে আসাতে সে খুবই তাদের উপর বিরক্ত ছিল। আর তখনই দেখা যায় লারাস বলে ওরা এখানে আমাদেরকে সাহায্য করার জন্য এসেছে। আর তখনই রহমত নামে সেই লোকটি বলে আমাদের কারো সাহায্য দরকার নাই। কিন্তু লারাস তখন রাগান্বিত হয়ে বলে তুমি তো গ্রামের হেড, তুমি এখন পর্যন্ত কি করেছো, তুমি তো কিচ্ছুই করতে পারোনি, তাহলে যদি তারা করতে পারে তোমার সমস্যা কি তাতে। মেয়ের মুখে এরকম কথা শুনে রহমত খুব রাগ করে সেখান থেকে চলে যায়। পরের দিন সরিন একটি মহিলার সাথে দেখা করতে যায়, গতকাল যে বাচ্চা ছেলেটি সাইকেল থেকে পড়ে গেছিল তার দাদির সাথে, যার নাম ছিল বিমল। আর তখন বিমল দাদি বলে আমার নাতির বাবা মা শহরে থাকে, তাই আমি আমার নাতিকে দেখাশোনা করি। পরে আমরা দেখি সরিন লারাসের সাথে রাস্তা দিয়ে হাঁটছে, এবং লারাস তাদেরকে জানায় আজ রাতে আমাদের এখানে একটি ফেস্টিভ্যাল হবে। আর তখনই আমরা দেখি লরির যেন কিসের আওয়াজ শুনতে পাচ্ছে, আর তা তার কানে এসে প্রচণ্ডভাবে বিঁধে যাচ্ছে।
পরে আমরা দেখি সরিন এবং মায়া বসে গল্প করছে। আর তখন মায়া সরিনকে জিজ্ঞেস করে, তুমি এখনো কি ওইরকম দুঃস্বপ্ন দেখো? সরিন তখন বলে, সবসময় দেখি না, তবে মাঝে মধ্যে। সরিন বলে, আমি এখন আর কোনো ভূতকে দেখতে পাই না কারো মৃত্যুর আগে। আর মায়া তখন বলে, তুমি তো এটাই চেয়েছিলে, থাক, তুমি এখন ফাইনালি শান্তি খুঁজে পেয়েছো। আর মিন তো তখন দূরের থেকে তাদের সব কথা শুনে সেখানে বসে পড়ে। আর তখনই দেখি সেখানে লারাস এসে মায়াকে ডাকছে, বলছে তোমার সাথে কিছু কাজ আছে, বাহিরে আসো। এই বলে সে মায়াকে নিয়ে সেখান থেকে চলে যায়। আর তখন আমরা দেখি মিন একটি চাকু নিয়ে কিরকম যেন করছে। তাকে দেখে মনে হচ্ছিল সে নিশ্চয়ই কারো বসে চলে গেছে, সে তো তাকে মারতেই যাবে। আর ঠিক তখনই সেখানে তার বন্ধুরা এসে তাকে বাঁচিয়ে নেয়। আর মিন তখন বলে, আমি অনুষ্ঠানে যাব না, তোমরা যাও অনুষ্ঠানে। এরপর তারা দুই বন্ধু মিলে সেই ফেস্টিভ্যালের উদ্দেশ্যে রওনা দেয়। এবং যাওয়ার সময় তারা সেখানে বিমর দাদিকে দেখতে পায়। আর সরিন বিমর দাদিকে হাই বলে। তারা ফেস্টিভ্যালে আসার কিছুক্ষণ পরই সেখানে বিমর দাদি এসে উপস্থিত হয় এবং সময় তাকে জিজ্ঞেস করে, কি ব্যাপার, বিমো কোথায়? আর তখন বিমর দাদি বলে, সে একটু পরে আসবে, সে একটু অসুস্থ তো তাই। আর তখনই আমরা মিনকে দেখতে পারি, সে ঘরে একা বসেছিল। আর তখনই সে একটি আত্মাকে দেখতে পায়। আর সে দৌড়াতে দৌড়াতে সেই অনুষ্ঠানের কাছে এসে পড়ে। আর যেটা দেখে রিও এবং সরিন মিনের পিছু করে। আর তখনই আমরা দেখি একটি ভয়ঙ্কর কাকতাড়ুয়া মিনের গলার মধ্যে দড়ি দিয়ে পেঁচিয়ে ধরেছে। আর তখনই সেখানে সরিন এবং রিও এসে দেখে মিন একটি দড়ির সাথে নিজের গলা পেঁচিয়ে আত্মহত্যা করার চেষ্টা করছে। মানে সেই কাকতাড়ুয়া শয়তানটিকে শুধু মিনই দেখতে পাচ্ছে, অন্য কেউ দেখতে পাচ্ছে না। আর তখনই রিও এবং সরিন গিয়ে মিনকে এসে ফাঁসির ফান্দা থেকে বাঁচিয়ে নেয়। আর তখনই দেখি মিন দৌড় দিয়ে বিমদের বাড়িতে চলে গেছে। আর তখন রিও এবং সরিনও মিনের পিছু করে। আর সেখানে গিয়ে তারা দেখতে পারে বিমো একটি চেয়ারে একা একা বসে আছে। আর তাই সরিন এবং রিও বিমোকে ডাকতে থাকে, কিন্তু বিমো কোনো সাড়া দেয় না। আর যখনই সরিন কাছে গিয়ে দেখে, সে দেখতে পায় সেখানে বিমো অনেক আগেই মারা গিয়েছে এবং যার মুখ কিছু দিয়ে সেলাই করা আছে। আর তখনই সেখানে মিন এসে সরিনের সাথে ধাক্কা খায়। সরিন যখনই মিনকে কিছু বলতে যাবে, মিন তখনই দেখে সরিনের পিছনে সেই কাকতাড়ুয়া শয়তানটি এসে উপস্থিত হয়েছে। আর যেটা দেখে মিন তো খুবই ভয় পায়, কিন্তু সরিন তো সেখানে কিছুই দেখতে পাচ্ছিল না। আর মিনের এরকম চিল্লানো শুনে ফেস্টিভ্যালের সমস্ত লোক তো দৌড়ে বিমোদের বাড়িতে চলে আসে। কিন্তু আমরা দেখি বিমোর দাদি কিরকম যেন আজব ব্যবহার করছে। সে বলে, বিমোর কিচ্ছু হয়নি, বিমো তো শুধু একটু আরাম করছে, ওকে একা থাকতে দাও। কিন্তু সেখানে একটি ঝুলানো রশি ছিল, যেটি কাটা ছিল। আর যেটা দেখে সবাই তো বুঝে যায় বিমো অনেক আগেই এখানে আত্মহত্যা করে মারা গেছে। তারপর সমস্ত গ্রামবাসী মিলে বিমোর শেষ কাজ সম্পন্ন করে। আর তখনই আমরা দেখি বিমোর দাদি এসে সেখানে কান্না করছে আর বিলাপ পারছে। আর এসবের মধ্যে সরিন একটি অদ্ভুত লোককে দেখতে পায়, কিন্তু চোখের পলকে লোকটি যেন আবার কোথায় উধাও হয়ে যায়। হয়তো সরিন আবারও তার শক্তি ফিরে পেয়েছে। আর এসবের মধ্যে আমরা দেখি মিনের হাতে সেই অদ্ভুত দাগটি এসে পড়েছে, যেটি আমরা সেই প্রথম মারা যাওয়া ব্যক্তিটির হাতেও দেখেছিলাম। পরবর্তী সিনে আমরা দেখি মিন তার বাড়িতে ফিরে এসেছে এবং ফিরে আসার পর সে তার হাতের দাগটি মুছার চেষ্টা করছে। আর ঠিক তখনই কেউ তাকে পানিতে চুবিয়ে মারতে চেষ্টা করে। মিন তো তখন কোনো রকম নিজেকে বাঁচিয়ে নেয়। অন্যদিকে আমরা লারাজকে দেখি যে তার পিতা রহমতের কাছে গিয়েছে। আর সে তার বাবাকে বলে, গ্রামে এতগুলো মানুষ মারা যাচ্ছে আর তুমি চুপ করে বসে আছো কেন? এসব কেন হচ্ছে? এটা কি সেই অভিশাপের জন্য? আর তখনই রহমত মায়ার কথা বলে, বলে মায়ের জন্য এসব হচ্ছে। আর সবচেয়ে বড় কথা, লারাসের বড় ভাইও এই কারণে মারা গিয়েছিল। আর তখন লারাস বলে, আমার ভাইয়ের মৃত্যুর সাথে এসবের কোনো লেনাদেনা নেই। আর এসব কথার মধ্য দিয়ে তাদের বাপ মেয়ের মধ্যে সেখানে অনেক কথা কাটাকাটি হয়। আর সেখান থেকে আমরা জানতে পারি আসলে এখানে যারা মারা গিয়েছে রহমত তাদেরকে বলিদান হিসেবে মেনে নিয়েছে, যাতে করে গ্রামের ঋণ কিছুটা হালকা হয়। আসলে এই গ্রামে যত বেশি লোক মরবে তত বেশি তাদের ফসল উৎপন্ন হবে। আর যেসব শুনে লারা একটি ক্লাস নিয়ে সেখানে ছুরি মারে। আর এসব দেখে রহমত সেখান থেকে চলে যায়। আর লারাজ পরে সে ভাঙা গ্লাসটি তুলতে যাবে, ঠিক তখনই সেখানে সেই কাকতাড়ুয়া শয়তানটি এসে উপস্থিত হয়। সেই শয়তানটি তো লারাজকে সেখানে কষ্ট দিচ্ছিল। আর ঠিক তখনই সেখানে রহমত এসে উপস্থিত হয়। আর সে এসে দেখে সেখানে লারাজ নিজেকে নিজে আঘাত করছে। মানে রহমতও সেই শয়তানটিকে দেখতে পারছিল না। মানে কোনো শয়তান যখন কোনো মানুষকে মারে তখন সেই মানুষই ওই শয়তানটিকে দেখতে পায়, আর কেউ দেখতে পায় না। আর এই গ্রামে যত মানুষ আত্মহত্যা করেছে
আসলে এই শয়তানটি সেই মানুষকে মেরেছে, কিন্তু সবাই ভাবে সবাই নিজে নিজে আত্মহত্যা করছে। কিছুক্ষণ পর আমরা দেখি সরিন তার রুমে বসে আছে, আর তখনই মিন ফ্রেশ হয়ে তার রুমে আসে। আর তখনই দেখা যায় সরিন আয়নার মধ্যে একটি ভয়ঙ্কর শয়তানকে দেখছে, আর যেটা দেখে সরিন তো খুবই ভয় পেয়ে যায়। পরের দিন আমরা দেখি তারা ৩ বন্ধু মিলে গ্রামে ঘুরছে। আর তখনই সেখানে একটি গ্রামের অনুষ্ঠান চলছিল। সেখানে গ্রামের প্রায় সমস্ত মুরব্বীরাই ছিল, বিশেষ করে রহমত। আর সেখানে দেখা যায় রহমত কিছু একটা প্রার্থনা করছে, আর সে বলছে এই বছর যেন আমাদের আরো বেশি ফসল উৎপন্ন হয়। আর তখনই আমরা দেখি সত্যি সত্যি তারা অনেক ফসল ঘরে তুলছে, তাদের অনেক ফসল উৎপাদন হয়েছে। আর লারাজ তখন সুরিনকে বলে এসব কিছুর রহস্যটা কি। লারাজ বলে এই গ্রামে যত বেশি লোক মরবে তত বেশি ফসল উৎপাদন হবে, আর এটি এই গ্রামের জন্য অভিশাপের সাথে সাথে একটি বরদানও বটে। আর বরদান হলো এই রূপে যে এই গ্রামে অনেক ফসল উৎপাদন হয়, আর অভিশাপ হলো তার বদলে একটি করে লোক মারা যায়। তারপর তারা সবাই একত্র হয় এবং সবাই মিলে আনন্দ করতে থাকে। আর তখনই দেখা যায় রিও তার ক্যামেরা দিয়ে ভিডিও করছে, আর সে ভিডিও করতে করতে একটি কাকতাড়ুয়া ভিডিও করতে থাকে। আর তখনই সে কাকতাড়ুয়ার মধ্যে সে শয়তানটিকে দেখতে পায়, আর যেটা দেখে সে ভয়ে চমকে যায়। আর এসবের মধ্যে আমরা দেখি বিমর দাদি সে শয়তানটিকে দেখতে পায়, আর সে শয়তানটি বিমর দাদিকে মারার জন্য এগিয়ে আসে। আর তখনই সবার সামনে বিমর দাদি সেখানে মারা যায়। সবাই তো তখন মনে করে বিমর দাদি হয়তো আত্মহত্যা করেছে, কিন্তু আসল সত্যটা তো আমরা জানি। আসলে সেই শয়তানটি বিমর দাদিকে সবার সামনে সেখানে মেরে ফেলেছে। আর এসব তো এখন সুরিনের জন্য খুবই ভয়ঙ্কর হতে চলেছে। আর রাতে যখন তারা তার বান্ধবীদের সাথে বসেছিল, তখন মিন কিরকম যেন পাগলের মতো করছিল। মিন তখন বলে আমরা এখানে আর এক মুহূর্ত থাকবো না, চলো আমরা এখন এই গ্রাম থেকে বের হয়ে যাব। মিন তো তখন সেই গ্রাম থেকে বের হবার জন্য রওনা দেয়। আর তখন মিন এবং সুরিনও তার পিছু পিছু যায়, কিন্তু তারা লক্ষ্য করে তারা কোনোভাবে গ্রামের বাইরে যেতেই পারছে না। তারা ঘুরে ফিরে আবারও গ্রামের ভিতরে এসে পড়ছে। আসলে তারা যখন এই গ্রামের ভিতর পাড়া দিয়েছে, তখন থেকে তারা ওই গ্রামের সদস্য হয়ে গিয়েছে। মানে এখন তারা অভিশপ্ত হয়ে গিয়েছে, আর তারা চাইলে এই গ্রাম থেকে আর বেরোতে পারবে না। তারপর তারা বাধ্য হয়ে আবারও মায়ার বাড়িতে ফিরে আসে। অপরদিকে রিয়া যখন তার ভিডিও ক্যামেরা দেখছিল, তখন সে সেখানে দেখতে পায় বিমল দাদি যে আত্মহত্যা করেছিল, সে আসলে আত্মহত্যা করেনি। সেখানে সেই শয়তানটি এসে বিমল দাদিকে মারছিল। আর এসব দেখতে দেখতে সে দেখে তার সামনে সে শয়তানটি এসে বসে আছে। আর সাথে সাথে তো সেই শয়তানটি রিওকে সেখানে হান্ট করে ফেলে। আর সে শয়তানটি এসে রিওকে সেখানে মারতে থাকে। আর তখনই রিও শব্দ শুনে অপর রুম থেকে সরিন এসে রিওকে বাঁচিয়ে নেয়। আর তখন তো সরিন কোনো রকম রিওর হুঁশ ফিরিয়ে আনে। আর রিওর হুঁশ হতে রিও তো সেখানে বয়ে কাঁদতে শুরু করে দেয়। আর সরিন তাকে সান্ত্বনা দিতে থাকে। রিও তখন কাঁদতে কাঁদতে বলতে থাকে আসলে বিমর দাদি নিজেকে নিজে মারেনি, একটি মেয়ে শয়তান তাকে মেরেছে। যাই হোক, এরপরে সরিন মায়ের কাছে আসে এবং তাকে বলে এই গ্রামে যা হচ্ছে এইসব কিছুর জন্য হয়তো সরিন নিজেই দায়ী, কারণ সে এখন মৃত্যুর আগে কোনো পূর্বাভাস পাচ্ছে না। সে মনে করছে তার জন্য এই সমস্ত কিছু হচ্ছে। সরিন তখন আরো বলে আমি প্রথমবার যখন মারা গিয়ে আবার বেঁচে ফিরছিলাম, তখন আমি এরকম অদ্ভুত শক্তি পেয়েছিলাম। হয়তো আবারও যদি মারা গিয়ে আবারও বেঁচে ফিরে আসতে পারি, তাহলে হয়তো আবার এরকম শক্তি পাবো। সরিন তখন আরো বলে সে কোনো মহিলা শয়তানকে দেখেছিল, তুমি কি এ সম্পর্কে কিছু জানো? আর তখন মায়া তার অতীতের গল্প বলতে থাকে, যেখানে সে লারাস এবং তাদের বড় ভাই ছিল, কিন্তু তাদের তিনজনের মধ্যে একদিন ঝগড়া হয়। আর তার জন্য মায়া তাদের বড় ভাইকে ছেড়ে সেই অভিশপ্ত গ্রামের দিকে রওনা দেয়। আর তখন মায়ের পেছন পেছন তার বড় ভাইও তার সাথে সেই অভিশপ্ত গ্রামে এসে উপস্থিত হয়। আর যার ফলে সেই গ্রামের অভিশাপ তাদের দুজনের উপরই লেগে যায়। আর তার কিছুদিন পরেই তার বড় ভাই আত্মহত্যা করে ফেলে। আর যখন গ্রামের সবাই জানতে পারে মায়া ওই অভিশপ্ত গ্রামে গিয়েছিল, আর তার কারণেই তার বড় ভাই মারা গিয়েছে, তখন গ্রামের সবাই মিলে মায়াকে গ্রাম থেকে বের করে দেয়। আর যার পর সে শহরে গিয়ে লেখাপড়া করতে থাকে এবং মনোবিজ্ঞান নিয়ে বিভিন্ন রিসার্চ করতে থাকে, যাতে করে সে পড়ালেখা শেষ করে গ্রামে এসে সকলের উপকার করতে পারে। প্রথমে তো আমি ভাবতাম গ্রামে হয়তো সকলের মাথায় কোনো এক মানসিক সমস্যা আছে, যার কারণে তারা এরকম করছিল, কিন্তু এখনো বিষয়টা অন্যরকম ছিল। আসলে এই গ্রামের উপর একটা অভিশাপ ছিল, আর যার কারণে এই গ্রামে একের পর এক মানুষ মরতেছিল। আসলে সরিন তোমার কোনো দোষ নেই, সমস্ত দোষ আমার, আমি এই সব কিছুর জন্য দায়ী। আর এই জন্য আমার গ্রামের মানুষ মনে করতো যে আমি তাদেরকে বাঁচাতে পারবো, কিন্তু দেখো আমি তাদের কোনো উপকারই করতে পারছি না।
মায়া তখন বলে, আমি ওই শয়তানটিকে দেখেছি, সে একটি মহিলা, সে এসে সবাইকে মেরে ফেলে। সরিন তখন বুঝতে পারে সে শয়তানটি তখনই কোনো মানুষের কাছে আসে যখন সে নিজেকে মেরে ফেলতে চায়। সরিন তখন মায়ের কাছে জিজ্ঞেস করে, এর থেকে বাঁচার কি কোনো উপায় আছে? আর মায়া তখন বলে, হ্যাঁ আছে। আর তা হলো, যখন কোনো মানুষ আত্মহত্যা করতে চায় তখন তার মনের মধ্যে অনেক খারাপ চিন্তা থাকে, কিন্তু এরকম সময়ে যদি কোনো মানুষ নিজের ভালো সময়গুলোকে স্মরণ করে, তাহলে সে হয়তো তার মৃত্যুকে ধোঁকা দিতে পারবে, মানুষের শয়তানকে ধোঁকা দিতে পারবে। এরপর সরিন সেখান থেকে চলে যায় এবং সে ওই অদ্ভুত লোকটিকে দেখতে পায়, যাকে সে আগেও একবার দেখেছিল, যাকে আমরা একটি আত্মা ভাবছিলাম, আসলে সে কোনো আত্মা নয়। তখন সরিন ওই লোকটির পিছু করে এবং তার বাড়িতে এসে পৌঁছায়। সেখানে সেই লোকটি সরিনকে বলে, অনেক দিন আগে রহমতের পিতা যে ছিল সে ওই গ্রামের প্রধান ছিল। সে একটি কঠিন সিদ্ধান্ত নিয়েছিল। আসলে গ্রামের যে জমি ছিল সেটা কখনো উর্বর ছিল না, কিন্তু গ্রামের সমস্ত লোকজন এটা ভাবত, যদি তারা কোনো ব্যক্তিকে বলি দেয় তাহলে হয়তো আমাদের এই জমি উর্বর হয়ে যাবে। আর যেই বাবা সেই কাজ, গ্রামের সমস্ত লোক মিলে একটি মহিলাকে তাই বলি দেয়, আর সেখান থেকে আমাদের এই অভিশাপ শুরু হয়ে যায়। আর লক্ষ্মীর মুখে এরকম কথা শুনে সরিন তখন তার নিজের সম্পর্কে বলে, সে যে মানুষ মারা যাওয়ার আগে কারো আত্মা দেখতে পায়, এই সমস্ত ঘটনাগুলো সেই লোকটিকে বলে। সেও বলে, এই গ্রামে আসার পর আমি আমার শক্তি হারিয়ে ফেলেছি। আর তখন ওই লোককে বলে, এরকমটা হচ্ছে কারণ তুমি নিজে এখন মৃত্যুকে দেখে ভয় পাচ্ছ, তাই তুমি ধীরে ধীরে সাধারণ মানুষের মতো হয়ে যাচ্ছ। গ্রামের লোকজনকে এখন তোমার সাহায্য খুবই দরকার। এসব কিছুর মধ্যে আমরা মায়াকে দেখতে পাই, সে নিজেকে একটি অদ্ভুত জায়গায় আবিষ্কার করে। আর তখনই তার কাছে একটি ফোন আসে, ফোনের অপর পাশ থেকে সে নিজেকে নিজেই বলছে, এসব কিছুর জন্য তুমিই দায়ী। আর এরকম বলতে বলতে সেখানে সেই শয়তানটি এসে উপস্থিত হয় আর তাকে সেখানে মারতে থাকে এবং এক পর্যায়ে ফাঁসি দিয়ে মায়াকে সেখানে মেরে ফেলে। কিন্তু সবাই তো মনে করবে মায়া নিজে নিজে আত্মহত্যা করেছে। কিছুক্ষণ পর সেখানে সরিন আসে এবং সে এসে এই অবস্থা দেখে খুবই কষ্ট পায়। এরপর সরিন তার রুমে ফিরে আসে এবং সে সব কিছুর জন্য খুবই কষ্ট পাচ্ছিল, তাই সে কিছু ঘুমের ওষুধ নিয়ে খেতে শুরু করে, কারণ সে আর বাঁচতে চায় না। আর এরকম চিন্তা করতে করতে সেখানে সে শয়তানটি এসে উপস্থিত হয় আর তাকে সেখানে জোর করে আরো বেশি ঘুমের ওষুধ খাওয়াতে থাকে। আর তখনই আমরা দেখি সরিন তার কল্পনার জগতে চলে গেছে, যেখানে সে সেই শয়তানটির অতীত দেখতে পাচ্ছে, যেখানে আমরা দেখতে পারি গ্রামের সমস্ত লোক মিলে একটি মহিলাকে বলি দেওয়ার জন্য প্রস্তুত করছে। আর এই গ্রামের প্রধান ছিল সেই রহমতেরই পিতা। আর মহিলাটাকে বলি দেওয়ার পর তারা সেই মহিলাটিকে একটি কাকতাড়ুয়ার মধ্যে বেঁধে ঝুলিয়ে রাখে। আর তখনই সেখানে সেই মহিলাটির মা এসে চিৎকার করতে থাকে আর বলে, তোমরা সকলে আমাদের ইচ্ছার বিরুদ্ধে আমার মেয়েকে বলি দিয়েছো, এর শাস্তি তোমাদেরকে পেতেই হবে। কিছুক্ষণ পর আমরা রাতে দেখি সে মৃত মহিলাটির মা গ্রামে একটি তন্ত্রমন্ত্র করছে, মানে সে একটি কালো জাদু করছে। আর সে কালো জাদুর মাধ্যমে গ্রামের মানুষের ইচ্ছা তো পূরণ করে দেয়, মানে গ্রামে এখন থেকে অনেক বেশি ফসল উৎপাদন হবে, কিন্তু তার বিনিময়ে একজন করে মানুষ মরতে হবে। যত বেশি মানুষ মরবে তত বেশি ফসল উৎপাদন হবে। আর যে ব্যক্তি গ্রামে পাড়া দেবে সেই ব্যক্তি এই গ্রামের অংশ হয়ে যাবে। আর এসব কথা বলার পর সেই মহিলাটি সেখানে মারা যায়। আর তখনই তার মেয়ের আত্মাটি সেখানে জেগে ওঠে এক ভয়ঙ্কর রূপে। আর সে শয়তানটি জেগে ওঠার পরই সেখানে সরিনকে মারতে শুরু করে। আর তখনই আমরা বাস্তবে চলে আসি, সেখানে আমরা দেখতে পারি রিও এবং তার বান্ধবী মিন মিলে সরিনকে বাঁচানোর চেষ্টা করছে। আর সরিনকে তো তখন স্বপ্নের মাধ্যমে সেই শয়তানটি মারছিল। আর তখনই সরিন তার জীবনের ভালো সময়গুলোকে স্মরণ করতে থাকে, যেমনটা মায়া বলে গিয়েছিল, সে শয়তানকে হারাতে চাইলে তোমাকে অবশ্যই ভালো সময়কে স্মরণ করতে হবে। আর তখনই তো সরিনের জ্ঞান ফিরে আসে। আর কিছুক্ষণ পর আমরা দেখি রহমত সবাইকে নিয়ে খুশিতে নাচানাচি করছে এবং তার গ্রামবাসীর উদ্দেশ্যে বলছে, এবার আমাদের থেমে যাওয়া উচিত। সেও বলে, আমাদের এবছরের মতো থেমে যাওয়া উচিত, কারণ আগামী 1 বছরের শস্য আমরা উৎপাদন করে ফেলেছি। আর মায়াই ছিল আমাদের বলি দেওয়ার শেষ ব্যক্তি। তখনই আমরা সেলুন এবং তার বন্ধুদেরকে চেয়ারে বসে থাকতে দেখি। আর মিন তখন তার কানে কিরকম যেন শব্দ অনুভব করছিল। আর মিন এরকম শব্দ তখনই শুনতে পেত যখন ওই শয়তানটি কাউকে প্রসেস করত। এরপর তো মিন একটি চাকু নিয়ে যখনই নিজেকে মারতে যাবে, রিও এসে তাকে বাঁচিয়ে নেয়। আর মিন তো তখন দৌড়ে সেখান থেকে পালিয়ে যায়। সরিনও তো তখন তার সাথে যেতে চায়, কিন্তু সরিন এত ঘুমের ওষুধ খেয়েছে সে হাঁটতেই পারছিল না। আর ওই শয়তানটিও
ঘরের দরজা বন্ধ করে দেয়। আর শয়তানটি সরিনের উপর অ্যাটাক করা শুরু করে দেয়। আর সরিন তখন বলে, আমি তোমাকে দেখে ভয় পাই না। আর শয়তানটি এরকম কথা শুনে তাকে সেখানে ছেড়ে দেয়। মিন এবং রিও তখন দৌড়ে এসে ফেস্টিভ্যালের মধ্যে এসে উপস্থিত হয় এবং তারা সেখানে এসে দেখে গ্রামের সবাইকে এখন সেই শয়তানটি প্রসেস করে নিয়েছে। আর এসবের মধ্যে সেই শয়তানটি রিওর উপরও হামলা করে দেয়। আর কিছুক্ষণ পরে সেখানে সরিন এসে রিওকে বাঁচিয়ে নেয়। আসলে সব কিছুর লিঙ্ক ছিল সেই রহমতের মাধ্যমে, কারণ রহমতের পিতাই এই সব কিছু শুরু করেছিল। আর তাই এই সব কিছু শেষ করার জন্য রহমতকে মরতেই হতো, কারণ সে মরলে এই সমস্ত কিছু শেষ হয়ে যাবে। আর তখন রহমত তাই করে, সে সবাইকে রেখে নিজেকে বলি দেওয়ার উদ্দেশ্যে একটি ঘরের ভিতর যায় এবং সেখানে গিয়ে সে পুরো ঘরে আগুন ধরিয়ে দেয়। আর তার এই মৃত্যুর সাথে সাথে এই অভিশাপও শেষ হয়ে যায়। আসলে রহমতের মেয়ে লারাসের কথা শুনে রহমত বাধ্য হয়ে নিজেকে শেষ করে দেয়, যাতে তার সন্তান এবং গ্রামের মানুষ ভালো থাকতে পারে। যাই হোক, তবে সব কিছু তো শেষ হলো। কিছুক্ষণ পর আমরা দেখি সরিন এবং তার বান্ধবীরা তাদের নিজের বাড়িতে ফিরে এসেছে এবং তারা আগের মতো স্বাভাবিকভাবে জীবনযাপন করছে। কিন্তু সরিন তার ম্যাডাম মায়াকে খুবই মিস করতেছিল। আর তখনই আমরা মিনকে দেখতে পারি, যার কানে এখনো সেই অদ্ভুত শব্দটি আসছে। মানে এই অভিশাপটি এখন পর্যন্ত শেষ হয়নি। এইবার তো সেই অভিশাপটি সে গ্রাম থেকে বের হয়ে পুরো শহরের মধ্যে চলে এসেছে। আর তখনই তো মিন সেখানে নিজেকে শেষ করে দেয়। আর এর সাথে এই গল্পটি এখানে শেষ হয়ে যায়। বন্ধুরা, গল্পটি কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে আমাকে একটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকো।